শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১৮ জন আহত হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাউঘাট এলাকার বিসমিল্লা পাইকারি আড়তের মালিকানা নিয়ে আড়ত মালিক সেলিম প্রধানের সাথে ভাড়াটিয়া মুজিবুর রহমানের দ্বন্দ্ব চলছিল। ১০ বছরের চুক্তিতে জমির মালিক সেলিম মুজিবুরকে আড়ত ভাড়া দিলেও ৩ বছরে এসে আড়ত দখলে নেওয়ার চেষ্টা করে। তার পক্ষে জেলা ছাত্রদলের একটি অংশ ও মুজিবুরের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয়। দুপুরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া হয় একটি প্রাইভেট কার সহ বেশ কয়েকটি মোটরসাইকেল। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত ১৮ জন। দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। ২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচল অবস্থা। গেল মধ্যরাত থেকেই ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে সব রুটের যাত্রীরা। রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানান, আন্দোলনকারীদের মূল দাবিগুলো পূরণ করা হয়েছে, বাদবাকি দাবির বিষয়ে আলোচনা হতে পারে। নীলসাগর এক্সপ্রেসে মঙ্গলবার ভোরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আলী হোসেনের। সময় মতো স্টেশনেও পৌঁছান। প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও সেটি ছাড়েনি। রেলের রানিং স্টাফ নামে পরিচিত চালক, সহকারী চালক, টিটিদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বাড়িতে একটি ইমার্জেন্সি কাজ আছে, এই জন্য আর কি আমার যাওয়া। তো এরা যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? প্রশাসন কি করলো? এটা তো তাদের এর আগে তো এই ব্যবস্থা নেওয়া দরকার। আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আমাকে টিকিট দিল কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। আমরা তো হয়রানির শিকার হচ্ছি। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। কমলাপুর স্টেশন থেকে মধ্যরাতের পর ছাড়েনি কোনো ট্রেন। ভোর 4:45 থেকে নির্ধারিত সবগুলো আন্তনগর, মেইল এবং কমিউটার ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাদের অনেকে শিশু এবং বয়োজ্যেষ্ঠ। তারা বলছেন, ট্রেন বন্ধের তথ্য কর্তৃপক্ষ আগেভাগে দিলেই পারত। খুব সমস্যায় আছে বলে আমার নিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস নেই। অনেক ভোরবেলা আইছি, সকালবেলা 6টা 46 আমার ট্রেন ছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে আমার ট্রেন যাবে না। কেন তারা আগে আমাদেরকে জানিতে পারলো না? আগামীকালকে আমার ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা। তো এমতো অবস্থায় আমি কিভাবে এখন যাব? আমি যে সকালবেলা এসেছি এখানে, এই যে সময়টা ব্যয় করলাম, এটা ড্রাইভার কে নেবে? আন্দোলনকারীদের কর্মবিরতির কারণে ট্রেন যাত্রার শিডিউল বিপর্যয় হয়েছে। স্টেশন ম্যানেজার জানালেন, টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট অনলাইনে এবং কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত দেওয়ার প্রসিডিওর। ট্রেনগুলো যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন রানিং স্টাফরা। তবে 2021 সালের 3 নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। সমস্যার সমাধানে সোমবার কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতেও কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে চলে যায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার 10 ঘন্টা পর কমলাপুর স্টেশনে আসেন রেল উপদেষ্টা। এখানে যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি। এরকম একটা কাজ করলাম আমরা এই মুন্সিগঞ্জ থেকে এত কষ্ট করে আসলাম ট্রেনে জার্নি করার জন্য। কি করবেন? আমি বাসে জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ট্রেনে কমফোর্টেবল ভাবে জার্নি করতে চাই। এখন বাসে যান। আন্দোলনকারীদের সঙ্গে বসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। শকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এর বাইরে দাবি পূরণ সম্ভব নয়। অর্থনৈতিক অবস্থা বিবেচনার আহ্বান জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সরকারের এই অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, দাবি পূরণের পরও কেন ট্রেন বন্ধ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন, মানবিক কারণে যতটা দরকার সেটা করা হয়েছে। তাদের ওভারটাইমের দাবিও মেনে নেওয়া হয়েছে। এর বাইরে অন্য দাবি পূরণ করা সম্ভব নয়। সালেউদ্দিন আহমেদ জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে চাল, ডাল, গমের মজুদ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে, যেন রমজানে ঘাটতি না হয়। রেলের কিছু ছিল, তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। কমলাপুরে আটকে পড়া রেল যাত্রীদের জন্য বিআরটিসির বাস চালু করেছে রেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রুটগুলোই দেয়া হয় এই সার্ভিস। কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীরাই নিয়েছেন বিশেষ এই সেবা। দুর্ভোগ হলেও এই ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় বাসে চেপে অনেক যাত্রী ফিরছেন গন্তব্যে। তাই সায়দাবাদ বাস টার্মিনালে ছিল যাত্রীর চাপ। কমলাপুর রেল স্টেশনের কম্পাউন্ডের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিআরটিসি বাস। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেক যাত্রী। ট্রেনের টিকিট দেখিয়ে বিআরটিসি বাসের এই বিশেষ সুবিধা নিতে দেখা গেছে যাত্রীদের। কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও এই ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। সুবিধার জন্য তো কেটেছে যে যাব ট্রেনে করে, বাড়িতে সুবিধা হবে বলেই যাবে। হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি। আমাদের তো মেসেজ আগে দিতে হবে, এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। তারপরে যে আপনার বিআরটিসি সার্ভিস দিচ্ছেন, এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা এটা দিতে পারতেছি। আসার পর বললো যে ট্রেন তো নেই, কিন্তু আমরা বিআরটিসি থেকে এই সুবিধাটা দিচ্ছি, তো আপনারা যারা ট্রেনের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা, তাহলে আপনারা আমাদের বিআরটিসির সার্ভিসটা নেন। আর যদিও অবশ্যই আমরা একটু ভোগান্তির সম্মুখীন হলাম, আমরা যেতে পারবো না ট্রেনে, এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল। মেসেজ দিলে এই ভোগান্তিটা অন্তত 100% না হলেও 50% লোকের কম হতো। শুধু কমলাপুর রেল স্টেশন না, বিমানবন্দর রেল স্টেশন থেকেও ছেড়ে যাচ্ছে এমন বাস। বিআরটিসি কর্তৃপক্ষ জানায় পর্যাপ্ত বাস রয়েছে। যাত্রী চাহিদার উপর ভিত্তি করে রুট ভিত্তিক একের পর এক বাস যুক্ত হচ্ছে। ওনারা যেহেতু অনেকদিন ধরে আন্দোলন করতেছে, তাদের ন্যায্য অধিকারের কথা বললো, তো তাহলে হচ্ছে তাদের এটা অনেকদিন আগে বিবেচনা করা দরকার ছিল। আমাদের এখানে বাস আছে, যাত্রী চাহিদার ভিত্তিতে হচ্ছে আমরা বাসগুলো হচ্ছে ছাড়বো, এভাবেই হচ্ছে চলতেছে সকাল থেকে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী চাপ বাড়তে থাকে বাস টার্মিনালগুলোয়। সায়দাবাদ টার্মিনালের স্টাফরা জানালেন, ট্রেনের অনেক যাত্রী বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন। চট্টগ্রাম আর কক্সে যাত্রী আপনি ফুল পরিমাণ অনেক বেশি ছিল সায়দাবাদে, তবে গাড়ির সংখ্যাটা একটু কম ছিল। সকালে মোটামুটি ভালো চাপ ছিল, আপনার 10টার পরে আবার নর্মাল হয়ে গেছে। উইথাউট ইনফরমেশন, কোনো বিনা নোটিশে বন্ধ করে দেওয়া মানে জাতির জনগণের ভুক্তভোগী, তো এটা কারো কাম্য এবং উচিত না। দুর্ভোগ হয় এমন কর্মসূচি না দিয়ে দাবি আদায়ে বিকল্প কিছু গ্রহণের পরামর্শ যাত্রীদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে কোথাও কোথাও পাম্পে দেখা দিয়েছে তেল সংকট। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। দ্রুত জ্বালানি তেল সংকট নিরসন হবে বলে, দ্রুত জ্বালানি তেল সরবরাহ করা না হলে এই সংকট তীব্র আকার ধারণ করবে বলে জানিয়েছেন পাম্প মালিকরা। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গ্রেফতার করা হয়। তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এরপরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলে 16 জেলায় বন্ধ হয়ে যায় জ্বালানি তেল সরবরাহ। এছাড়া একই দাবিতে আজ সারা দেশে আধাবেলা কর্মবিরতি পালনের ঘোষণা দেয় ট্যাঙ্ক লরি শ্রমিকরা। আমরা নিয়মিত তেল নিই, আমি পিরোজপুরে, ঢাকা থেকে ছেড়ে আসছি, পিরোজপুরে যাচ্ছি। এখন পাম্পে এসে শুনতেছি যে তেল নাই। ডিজেল নিতে আসলাম, এখন বলতেছে যে ডিজেল নেই। ডিপো থেকে তেল দেওয়া বন্ধ করছে, যার কারণে আমাদের পাম্পে তেল নাই। আর আমরা অলরেডি একটা নির্দেশনা পাইছি, যার কারণে আমাদের পাম্প বন্ধ রাখতে হচ্ছে। যত সময় তেল থাকবে তত সময় আমরা বিক্রি করব, কারণ বিক্রি করলেই তো আমাদের টাকা আসবে।
শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থানের স্বার্থে সহিংস কর্মসূচি থেকে সরে এসেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে এই কথা জানান কলেজ অধ্যক্ষ। তবে রোববার রাতে সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বৈঠকের পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদল শিক্ষার্থীর সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা, সবাই একই বিশ্ববিদ্যালয়ের, পার্থক্য শুধু পরিচয়। এক দলের পরিচয় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেক দলের পরিচয় অধিভুক্ত কলেজের। এই পরিচয় সংকটের সমাধানে 7 কলেজের দীর্ঘদিনের আন্দোলন। অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের দাবি সফল হওয়ার পথে এক ধাপ এগোলো সোমবার। 7 কলেজকে নিয়ে আলাদা একাডেমিক কাঠামো করতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কর্মসূচি পাল্টা কর্মসূচিতে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। প্রায় 3 ঘন্টার টানা বৈঠক শেষে কলেজ অধ্যক্ষ জানান, সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। সংকট মোকাবেলায় নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্দোলনের কর্মসূচি থেকে সরে এসেছেন ছাত্র প্রতিনিধিরাও। তবে এখনও বেশ কিছু দাবি আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। তৃতীয় পক্ষের সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয় এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব। এর আগে কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। এদিকে চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। প্রতিষ্ঠান আলাদা হলেও শিক্ষার্থী পরিচয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান চান 7 কলেজের শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল। হঠাৎ সেই সিদ্ধান্ত থেকে বের হওয়ায় দেখা দিয়েছে নতুন জটিলতা। মঙ্গলবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের শিক্ষা এবং উদ্ভাবন খাতে পরিবর্তন নিয়ে অনুষ্ঠান ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ 2025, যার উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, এছাড়া শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী দক্ষতা তৈরি এবং এ সংক্রান্ত শিক্ষানীতি কার্যকরে প্রয়োজনীয় আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা। অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতি নির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা দেশের শিক্ষা এবং উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। But we cannot do it just because of the flexibility and also the barriers that government has imposed. উঠে আসে রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে চলমান সংকটের প্রসঙ্গ। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার মাথা ব্রেইন এখন হ্যাং করেছে, কাজে এখন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কোন জিনিসগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল, কারণ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও লেখাপড়া করে এখানে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের। এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে
করতে হবে সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। শিক্ষা উপদেষ্টা জানান 7 কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে বাড়ানো হয়েছে জটিলতা। এখন সবাই মিলে সমাধান করতে হবে এই জটিল পরিস্থিতির। তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 2021 সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচল অবস্থা। সে খবরই জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, একটু জানাবেন আসলে এখনকার পরিস্থিতি কেমন, চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনের এই মুহূর্তটায়? রবিন, সন্ধ্যার কিছুটা পরে অর্থাৎ 6টার সময় কিন্তু আসলে বেশ কিছু ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। তার মধ্যে বেশ কিছু ট্রেন যেগুলো ব্রাহ্মণবাড়িয়ার গন্তব্যে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ দেওয়ানগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু এই স্টেশনগুলো থেকে যেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলোর কোনোটিই কিন্তু ছেড়ে যাচ্ছেন না। অনেকেই আসলে যারা জানেন না তারা কিন্তু অনেকেই স্টেশনে এসেছিলেন এবং স্টেশনের বাইরে যেই বাস সার্ভিসগুলোর দাঁড়ানো আছে সেইখান থেকে তারা কিন্তু ফেরত যাচ্ছেন। অনেকেই যারা আসলে এই স্টেশনের উদ্দেশ্যে এসেছিলেন তারা সেখান থেকে ফেরত যাচ্ছেন এবং সেই সাথে তারা কিন্তু বলছেন তাদের ভোগান্তির কথা। সেই সাথে আমরা স্টেশনে আসার পরপর যেটি জানতে পেরেছি যে উপদেষ্টা সহ বিভিন্ন জনের সাথে বৈঠকের পরও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে কিছুক্ষণ আগে যেটি জানতে পারলাম যে এখানে তাদের এই রানিং যে কর্মকর্তা সেই কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকের পর কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আসলে কখন নাগাদ এই ট্রেন স্টেশন আবার চালু হবে। সেই সাথে এই মিটিংটা আসলে তাদের কিছু প্রতিনিধি দল তারা এই মিটিং করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সাথে আমরা স্টেশনের ভেতরের চিত্রটি যদি একটু বলতে চাই যে এখন পর্যন্ত স্টেশনের ভেতরে পুরোটাই ফাঁকা এবং যারা আসলে জানেন না তাদের অনেকেই কিন্তু এখনও স্টেশনের দিকে আসছেন এবং সেই বাইরে থেকেই যেই সব বাসগুলো তাদের জন্য অপেক্ষমান আছেন সেই বাসগুলোতে তারা আসলে পারতপক্ষে যাদের খুব বেশি প্রয়োজন তারাই কিন্তু সেই বাসগুলো এখন পর্যন্ত ব্যবহার করছেন এবং যাদের আসলে সেই টিকিট কেটেছেন তারা কিন্তু অনেকেই টিকিট কাউন্টার থেকে তাদের যে টিকিটের টাকা সেই টাকা নিতেও কিন্তু অনেকে ভোগান্তি হচ্ছে এমনটিই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। অর্থাৎ যাত্রীরা বলছেন যেন দ্রুতই এই সিদ্ধান্তে যে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হয়ে যেন এই রেল যোগাযোগ যেন আবার সচল হয় এবং দ্রুততম সময়ের মধ্যেই যেন তারা এই সমস্যার সমাধান করতে পারে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যাত্রী সহ রেলের যে রানিং স্টাফ আছেন তারা। অনেক ধন্যবাদ সহকর্মী রেদওয়ান আহমেদ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে আলোচিত বরখাস্তকৃত ইন্সপেক্টর আরশাদ হোসেন, মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুল ও এএসআই চঞ্চল চন্দ্রকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঘটনাস্থল হাইকোর্টের প্রধান ফটক। 24 জুলাইয়ের শেষ দিকে কারফিউর মধ্যে আন্দোলনকারীরা মিছিলের জন্য জড়ো হলে ইন্সপেক্টর আরশাদের অ্যাকশন। এ সময় এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে বাধা দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন আরশাদ হোসেন। এই ঘটনা ছাড়াও আন্দোলনকারীদের দমাতে মারধর, নির্যাতন, নিপীড়ন ও গুলিবর্ষণে একেবারে সামনের সারিতে দেখা গেছে আরশাদকে। আরশাদ সহ 3 পুলিশ সদস্যকে হাজির করা হয় অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবককে দফায় দফায় গুলির ঘটনায় গ্রেফতার আলোচিত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকেও ট্রাইব্যুনালে আনা হয়। আদালত তাদেরকে এসব ঘটনায় করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 3 আসামির মধ্যে আরেকজন ছিলেন ডিএমপির মিরপুর বিভাগের দারুসালাম জোনের সাবেক এডিসি মইনুল ইসলাম। তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। এডিসি মইনুল মিরপুরের দায়িত্ব ছিল। মিরপুরে আপনারা জানেন অনেক অকারেন্স হয়েছে। এই এডিসি মইনুল এডিসি হিসেবে তখন ডিরেক্টলি হি ওয়াজ ইনভলভড ইন দ্য অকারেন্স।
ওই সময়ে ঘটনার সময় তিনি মিরপুরের এডিসি দায়িত্বে ছিলেন। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এর মধ্যে গ্রেফতার হলো 3 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে শাহবাগে জড়ো হন তারা। এ সময় তারা নানা অভিযোগ তুলে ধরেন। বলেন, আন্দোলন আহত অনেকে এখনও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি। এ সময় তারা 7 দফা দাবি তুলে ধরেন। বলেন, আন্দোলনে আহত নিহতদের বিষয়ে সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত নিহত পরিবারের সদস্যদের প্রতিনিধি হিসেবে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি ও শহীদদের স্মরণে দিবস ঘোষণা ও স্মৃতিস্তম্ভ স্থাপন করতে হবে। আজীবন সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। এছাড়া আহতদেরকে বিভাজন না করে সবাইকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আমাদের রক্তের উপর সরকার, এই সরকার কেন আমাদেরকে দেখে না? পরবর্তী কোনো সরকার যেন আমাদেরকে আইনি কোনো জটিলতায় ফেলতে না পারে, এজন্য আমাদের যে ইন্ডিমিটি বিল বলা হয়, দায় মুক্তি বিল, এটা দিতে হবে। 6 মাস হয়ে গেল, সরকার কেন আমাদের কাছে পৌঁছতে পারলো না? এই যে ক্যাটাগরি ম্যাটাগরি, আমরা তো এগুলোর জন্য দেশে নামি নাই, কিন্তু এখন কি কারণে এত ক্যাটাগরি বাড়লো? আমরা যারা আহত হয়েছি, আমাদেরকে যারা চাকরি হারিয়েছে, আমাদের চাকরিগুলো আমাদেরকে ফিরিয়ে দিক, আমরা আর কিছু চাই না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে ফেরাতে কাজ করছে দুদক। এছাড়া বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম, ভাই রাশিদুল আলম সহ 54 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, ভোলার সাবেক সংসদ সদস্য নুরনবী চৌধুরীর 51 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 33 ব্যাংক অ্যাকাউন্টে 208 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক, মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। মানুষ বিশ্বাস করে আগামীতে নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি। এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি হবে 5 আগস্টের মতো। এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে বিভাগের জেলা পর্যায়ে কর্মশালা করেছে এই দলটি। এই পর্যায়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরা অংশ নেন কর্মশালায়। তারেক রহমান বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি জনপ্রিয় কিনা, সুতরাং জনগণের সাথে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। মানুষ যদি রাজনৈতিক দলের সাথে না থাকে, সেই দলের কোনো সার্থকতা নেই। তিনি বলেন, কারোর পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা যাবে না, সবাইকে ধৈর্য ধরতে হবে। বিএনপি চায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চান তারেক রহমান। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হোক চায় না ইউরোপীয় ইউনিয়নও। সকালে জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে একথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, দ্রুত নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও গুরুত্ব দিচ্ছেন তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর্যবেক্ষক পাঠানো সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশনার জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় জোটকে অবহিত করা হয়েছে। জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইইউকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইইউ। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে,
সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। মানে আমরা কোনো স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিশিয়েট করছে। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে সদস্য নবায়ন ফর্ম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বর্তমান দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাতের নিয়ন্ত্রণে চলছে। রিজভী আহমেদ অভিযোগ করেন, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। বিভেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানান, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন তারা সদস্য নবায়ন করতে পারবেন না। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতি সাধনের পিছনে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে দুদক। মঙ্গলবার দুপুরে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা অকার্যকরের পিছনে দায়ীদের খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই অভিযান চলে। দুদক বলছে, ২০১০-১১ অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে ৩৮ কোটি টাকা খরচ করে ঢাকার প্রতিটি মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল, কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো। আর ডিএসসিসির নগর ভবনের ১৬ তলার নিয়ন্ত্রণ কক্ষে আনসার সদস্যরা বাস করছেন। এছাড়া সাবেক মেয়র ফজলিনুর তাপসের আমলে ঘটা বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নিচ্ছে দুদকের অভিযান পরিচালনাকারী দল। ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলিং এটা আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম, এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল মনিটরিং স্টেশন যেটা, কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে আসলে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই। এখানে আসলে থাকে আনসার সদস্যরা। আমাদের যে অভিযোগ ছিল, যে অভিযোগের প্রাথমিক সততা এটা পাওয়া গেছে যে আসলে এটা আমার সিটি কর্পোরেশন এটা যে কেস প্রজেক্টের যে সেন্ট্রাল কন্ট্রোলিং সিগন্যাল কন্ট্রোল সিস্টেম যেটা এটা ওনারা কন্টিনিউ করতে পারে নাই। উইমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের অভিজ্ঞতা ও শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় বিভিন্ন জেলার উপকারভোগী নারীরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রজেক্টের আওতায় ৫ জেলার ১৫,০০০ নারীকে নিয়ে কাজ করেছেন তারা। হাঁস মুরগি পালন ও সমবায় ব্যবসা সদাই পাতির মাধ্যমে তাদের স্বাবলম্বী করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নারী পুরুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সদস্যদের বাইরেও সদাই পাতি দোকানে ১০৫ জন নারীর কর্মসংস্থান হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখবে। The European Union is Bangladesh's reliable partner in promoting reforms, democracy, economic development, gender equality, and environmental sustainability. These are essential elements for our partnership, and we look forward to continued collaboration to build inclusive, resilient communities in this diverse and very impressive country. নগর খাতে সুশাসন নিশ্চিতে টেকসই নগর পরিকল্পনা উন্নয়নের পাশাপাশি সারা দেশে সুষম নগর উন্নয়ন জরুরি। এজন্য সরকারের গৃহীত নীতিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন বলেও মনে করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টাফেন লিলার। সকালে রাজধানী আগারগাঁও বিআইসিসিতে খসড়া জাতীয় নগর নীতি ২০২৫ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন, এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউনজুং, ব্রিটিশ হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও চাঁদপুরের বেশ কিছু এলাকা ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সময় এসব জায়গায় জলবায়ুর বিরূপ প্রভাব প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে। তাই টেকসই উন্নয়নের পাশাপাশি জনসাধারণের জীবনমান উন্নয়নে টেকসই ন্যাশনাল আরবান পলিসি প্রতিষ্ঠা করা জরুরি।
The draft national urban policy, shaped through extensive consultation and decades of collaborative effort, represents a proactive step towards this goal and aims to ensure agile and anticipatory urban development. Supporting the government of Bangladesh in building urban resilience remains a key priority for UNDP, and we are committed to investing and ensuring safe, inclusive cities that contribute to a sustainable future for Bangladesh, leaving no one behind. এই মুহূর্তে ঢাকা কলেজে ব্রিফ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সরাসরি যাচ্ছি তাদের ব্রিফে। অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি দাবির অধীনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না। দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তির বিপক্ষে ছিলেন। আরও আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল। দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর সেপ্টেম্বরে আমরা যে লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আমরা সে দাবিও প্রায় পূরণ হওয়ার পথে রয়েছে। আজ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ব্রিফিংয়ে ছিলাম আমরা। চালকদের অনিয়ন্ত্রিত উচ্চগতি ও বিশ্রামহীনতার কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে, যা প্রতিরোধে পয়েন্ট অফ সেল মেশিনের প্রসিকিউশন ও জরিমানা আদায়ে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দুপুরে হাইওয়ে পুলিশের রংপুর এসপি কার্যালয়ে জোনে কর্মরত পুলিশ অফিসারদের পয়েন্ট অফ সেল মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এই কথা জানান এসপি তরিকুল ইসলাম। ই ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সহজ করতে হাইওয়ে পুলিশের কর্মশালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মালিক শ্রমিক প্রতিনিধি ছাড়াও সার্জন, এসআই, ইন্সপেক্টর সহ জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে মিরপুরে একটি কনভেনশন হলে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। এছাড়াও সমাবর্তনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পাশকৃত শিক্ষার্থীরা অংশ নেন। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।